প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেট 1টা সমাধান করে দেখাবো। একের দাগের একের প্রশ্নটা কি বলেছে দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হলো C/5 ইকুয়ালস টু F-32/9, যেখানে সি মানে হচ্ছে সেলসিয়াস আর এফ মানে হচ্ছে ফারেনহাইট। দুয়ের প্রশ্নটা দেখো কি বলেছে, নাইট্রিক অ্যাসিডের সংকেতটি লেখো। নাইট্রিক অ্যাসিডের সংকেতটি হলো HNO3। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, ঘনীভবনের সময় লিন তাপ গৃহীত না বর্জিত হয়। ঘনীভবনের সময় তাপ বর্জিত হয়। 4এরটা বলেছে কোন রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। অতিবেগুনি রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন একটি ধাতুর নাম লেখো। পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন একটি ধাতুর নাম কপার। 6এরটা বলেছে মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড উৎপন্ন হয়। উত্তরটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কি বোঝায়। যেসব পলিমার প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় তারা বায়োডিগ্রেডেবল পলিমার, যেমন প্রোটিন, সেলুলোজ ইত্যাদি। 8এরটা বলেছে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে। প্রথম গতিসূত্র থেকে। 2এরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে। উষ্ণতা। 2, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস ড্যাশ। নিউট্রন সংখ্যা। কার্য সমান বল ইন্টু ড্যাশ। সরণ। আপেলে ড্যাশ অ্যাসিড থাকে। ম্যালিক অ্যাসিড। 5এর প্রশ্নটা বলেছে খাবার সোডার জলীয় দ্রবণের পিএইচ এর মান ড্যাশ এর বেশি। 7-এর বেশি। ক্ষারীয় দ্রবণে লাল লিটমাস ড্যাশ হয়। নীল হয়। পোড়াচুনের সংকেত হলো ড্যাশ। CaO। নেপচুনিয়ামের চিহ্ন হলো ড্যাশ। NP। তোমরা মনে রাখবে চিহ্ন আর সংকেত কিন্তু একই জিনিস নয়। 3-এর 1-এর প্রশ্নটা কি বলেছে দেখো, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। দেখো তোমাদের বিজ্ঞানের পাঠ্য বইয়ের যে 13 নম্বর পেজ আছে সেখানে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। এই যে মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভিতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। তোমরা এই এতটা পর্যন্ত লিখবে এখান থেকে। বিয়ের প্রশ্নটা কি বলেছে দেখো, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে নির্ণয় করো। দেখো আমি লিখেছি, ধরি সেলসিয়াস স্কেলের পাঠ সমান ফারেনহাইট স্কেলের পাঠ সমান x ডিগ্রি। কোন উষ্ণতা জিজ্ঞাসা করেছিল, ওই জন্য আমরা এখানে উষ্ণতাটাকে x ডিগ্রি ধরে নিয়েছি। আমরা জানি C/5 ইকুয়ালস টু F-32/9। এটা হচ্ছে ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা। দেখো সি মানে সেলসিয়াস আর এফ মানে ফারেনহাইট। সি এর মান আমরা এখানে কত নিয়েছি, এক্স নিয়েছি, ওই জন্য সি এর বদলে এখানে আমরা এক্স বসিয়েছি, নিচে বাই 5টা বসে গেছে, সমান চিহ্ন দিয়েছি। এফ এর মান কত ধরেছি, সেই এক্সই ধরেছি, ওই জন্য এফ এর বদলে এক্স বসিয়েছি, -32/9 বসে গেছে। এবার আমরা কি জানি, অঙ্কের নিয়ম অনুযায়ী কোনাকুনি গুণ হবে, এক্সের সাথে 9 গুণ করব আর x-32 এর সাথে 5 গুণ করব। দেখো আমাদের গুণ করে কত হয়েছে, 9x ইকুয়ালস টু 5x - 160 হয়েছে। এবার এক্সগুলোকে আমরা এক সমান চিহ্নের এক পাশে নিয়ে চলে আসব, ওই জন্য 9xটা যেমন ছিল বসেছে, আর 5xটা এখানে কিছু নেই মানে প্লাসের সম্পর্কে ছিল, ওই জন্য এটা যখন সমান চিহ্নের অপর দিকে চলে এসে সেটা -5x হয়ে গেছে, আর -160টা যেমন ছিল পড়ে রয়েছে।
দেখো 9x থেকে 5x বাদ দিয়ে আমরা 4x পেয়েছি, মাইনাস 160টা বসিয়ে দিয়েছি। এবার যেহেতু আমাদের x এর মান বার করতে হবে, ওই জন্য এক্সটা বসিয়েছি, সমান 160/4 করেছিলাম, কাটাকুটি করে আমাদের 40 হয়েছে। তাহলে x এর মান আমরা কত পেয়েছি? 40। দেখো উত্তরটা লিখেছি, 40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে। 2 প্রশ্নটা কি বলেছে দেখো, চিত্রসহ সূচিছিদ্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। দেখো চিত্রটা তোমরা এটা আঁকতে পারো, তোমরা ক্যামেরাটা পজ করে একটু ছবিটা ভালো করে দেখে নিও। সূচিছিদ্র ক্যামেরার সামনে কোনো বস্তু রাখলে আলো সরলরেখায় গমন করে। এই ধর্ম অবলম্বন করে ছিদ্রের অপর পাশে রাখা ঘষা কাঁচের পর্দায় বস্তুর উল্টো প্রতিকৃতি সৃষ্টি হবে। 3 প্রশ্নটা বলেছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। তোমাদের বিজ্ঞানের টেক্সট বইয়ের 76 পেজে রয়েছে দেখো, নিউটনের প্রথম গতিসূত্রের ধারণা। কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থেকে যাবে, আর গতিশীল বস্তু আগে থেকেই যে বেগ নিয়ে চলছিল সেই দিকে সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকে। প্রশ্নটা কি বলেছে দেখো, 10 সেকেন্ডে একটি বস্তুর বেগ 40 মিটার পার সেকেন্ড থেকে 60 মিটার পার সেকেন্ড হলো, বস্তুটির ত্বরণ নির্ণয় করো। দেখো 10 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে সেটা জানতে হলে আমাদের আগে যত বেগ ছিল আর পরে যত বেগ হয়েছে সেটাকে বিয়োগ করতে হবে। দেখো আমি লিখে নিয়েছি পরের বেগ বিয়োগ আগের বেগ। পরে কত হয়েছিল? 60 মিটার পার সেকেন্ড, আর পরে 40 মিটার পার সেকেন্ড। দেখো আমি বিয়োগ করেছি, বিয়োগ করে পেয়েছি 20 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত পাবো? 20 মিটার পার সেকেন্ড, আর যেহেতু 10 সেকেন্ডে পরিবর্তন হয়েছে ওই জন্য 20 মিটার পার সেকেন্ডকে আমরা 10 দিয়ে ভাগ করেছি, তাহলে উত্তর কত পেয়েছি? 2 মিটার পার সেকেন্ড। এর প্রশ্নটা কি বলেছে দেখো, মানব দেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য প্রধানত কোন দুটি বিষয়ের ওপর নির্ভর করে? উত্তরের সাপেক্ষে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। মানবদেহের অম্ল ক্ষার ভারসাম্য প্রধানত দুটি বিষয়ের ওপর নির্ভর করে। 1 নম্বর, নিঃশ্বাস প্রক্রিয়ায় দেহ থেকে কতটা কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তার ওপর, আর 2 নম্বর, দেহে ঘটে চলা নানা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের ওপর। ফুসফুসের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে দেহ ক্ষারীয় হয়, আবার ফুসফুসের মাধ্যমে কম কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে দেহ আম্লিক হয়, কারণ রক্তে জল ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। H2O + CO2, সেটা রাসায়নিক বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে? H2CO3। দাগেরটা বলেছে ফর্মিক অ্যাসিডের সংকেতটি লেখো। ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCOOH। প্রশ্নটা বলেছে অ্যাসিড ও ক্ষারের ধর্মের মধ্যে তুলনা করো। অ্যাসিড ও ক্ষারের ধর্মের তুলনা। দেখো অ্যাসিডের স্বাদ অম্ল, ক্ষারের স্বাদ কষা। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, ক্ষার জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে। এর প্রশ্নটা কি বলেছে দেখো, ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি 2 বার ব্যবহৃত হয় কেন? ত্বরণ হলো একক সময়ে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার। ত্বরণে প্রতি সেকেন্ড কথাটি 2 বার আসে, একবার বেগ বোঝাবার জন্য আর একবার বেগ পরিবর্তনের হার বোঝাবার জন্য। প্রশ্নটা কি বলেছে দেখো, মাছের জলে সাঁতার কাটা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। মাছ জলে সাঁতার কাটার সময় পাখনা দিয়ে জলের মধ্যে একটি বল বা ক্রিয়া প্রয়োগ করে, সঙ্গে সঙ্গে জলও মাছের পাখনার ওপর একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের প্রভাবে মাছ সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ মাছ জলে সাঁতার কাটে। 6 বলেছে বিক্রিয়ার সমীকরণ দেখে সেগুলি কী ধরনের বিক্রিয়া লেখো। দেখো প্রথমের 1 দিয়েছে 2Ag2O তাপ 4Ag + O2, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। 2 Fe + S তাপ FeS, এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। 3 বলেছে Zn + CuSO4
সেটা হচ্ছে Z8SO4 প্লাস Cu। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। বিয়েরটা সমতা বিধান করতে দিয়েছে P4 প্লাস I2 PI3। সমতা বিধান মানে আমাদের দুদিকই সমান করতে হবে। দেখো এখানে P কটা আছে, 4টে আছে, কিন্তু এখানে P একটা আছে। আবার এখানে I 3টে আছে, কিন্তু এখানে 2টো আছে। তাহলে এখানে যদি আমরা 4 বসাই, তাহলে দেখো 4টে P হলো, আর এখানেও 4টে P হলো। তাহলে দুদিকে P এর সংখ্যা সমান হলো। আবার এখানে কোনাকুনি গুণ হয়, I 3 4 12টা হয়েছে, কিন্তু এখানে I 2টো আছে। তাহলে I এর পাশে যদি আমরা এখানে 6 বসাই, তাহলে এখানে I 6 দুগুণে 12টা হলো, আর এখানেও I 4 3 12টা হলো। 8 এর প্রশ্নটা বলেছে আমাদের শরীরে আয়োডিনের গুরুত্ব লেখো। আয়োডিন আমাদের শরীরের পক্ষে গুরুত্বপূর্ণ। মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে আয়োডিন। 2 নম্বর, মস্তিষ্কের ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতায় বিশেষ ভূমিকা পালন করে আয়োডিন। 3 নম্বর, মানবদেহের স্নায়ুতন্ত্রের দুপাশে অবস্থিত থাইরয়েড গ্রন্থির হরমোন উৎপাদনের ক্ষমতাকে স্বাভাবিক রাখে। আর 4 নম্বর হচ্ছে মানবদেহে বিপাক ক্রিয়ার মাত্রাকে বৃদ্ধি করে। বিয়ের প্রশ্নটা বলেছে পলিমার বলতে কি বোঝায়, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। পলিমার কাকে বলে? অনেকগুলি ছোট ছোট অণুর বহুবার রাসায়নিক সংযোগের ফলে উৎপন্ন দীর্ঘ শৃঙ্খল বৃহদাকার অণুকে পলিমার বলে। দেখো অনেকগুলি ইথিলিনের সংকেত কি? C2H4। অনেকগুলি ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে পলিইথিলিন বা পলিথিলিন গঠন করে। কি বলতে চাইছে এখানটা ভালো করে বুঝবে। C2H4 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 মানে অনেক কটা ইথিলিন অণু নিয়ে কি তৈরি হচ্ছে? C2H4N। এখানে N মানে হচ্ছে বহু সংখ্যক ইথিলিন বোঝাতে N কথাটা ব্যবহার হয়েছে। দেখো C2H4N এটাই হলো পলিইথিলিন বা পলিথিন। এখানে N দিয়ে বহু সংখ্যক ইথিলিন অণু বোঝানো হয়েছে। লাইফ সায়েন্স 1 এর প্রশ্নটা দেখবে, কোলাজেন প্রোটিন পাওয়া যায় চুলে, নখে, অস্থিতে না পেশিতে? উত্তরটা হবে অস্থিতে। রেশার পিন পাওয়া যায় যে গাছ থেকে, সেটি হলো সিনকোনা, সর্পগন্ধা, পেনিসিলিয়াম না নিম? উত্তরটা হচ্ছে সর্পগন্ধা। সাধারণ মাছি ছড়ায় এমন একটি রোগ হলো টাইফয়েড, কালাজ্বর, চিকুনগুনিয়া না ম্যালেরিয়া? উত্তরটা হচ্ছে টাইফয়েড। বিয়ের 1 প্রশ্নটা বলেছে হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে মিশে থাকে ড্যাশ, মেটানিল, ইয়োলো। 2টা বলেছে ড্যাশ হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ সৃষ্টি হয়েছে। উত্তরটা হচ্ছে জেমু হিমবাহ। 3 বলেছে ফিতাকৃমি হলো ড্যাশ প্রকৃতির প্রাণী, পরজীবী প্রকৃতির। সিএরটা বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। 1 নম্বর বলেছে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো বেরিবেরি। উত্তরটি হবে মিথ্যা। মৃগনাভি পাওয়া যায় গঙ্গার শুশুক থেকে, মিথ্যা। ল্যাথিরিজম রোগটি হয় খেসারির ডাল থেকে, এটি সত্য। 2টা বলেছে একটি শব্দে বা একটি বাক্যে লেখো। 1টা বলেছে কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না? ভিটামিন ও খনিজ মৌল থেকে শক্তি পাওয়া যায় না। 2টা বলেছে প্রোটিনের অভাবে 1 থেকে 4 বছরের শিশুদের যে রোগ হয় তার নাম লেখো। উত্তরটা হবে ম্যারাসমাস। 3 নম্বরটা বলেছে প্রবাল প্রাচীর কোন পদার্থ দিয়ে তৈরি হয়? তোমাদের টেক্সট বইয়ের 226 পেজে উত্তরটা দেওয়া আছে। একসঙ্গে বাস করা অনেক প্রবালের দেহের বাইরে থাকা ক্যালসিয়াম কার্বনেটের বহিঃকঙ্কাল একটি শক্ত প্রাচীরের মতো গঠন তৈরি করে, এটাই প্রবাল প্রাচীর। 4 প্রশ্নটা বলেছে সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ কি? সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। 5 নম্বর প্রশ্ন অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে কি বলে? উত্তরটা হচ্ছে অ্যালার্জেন।
ছয়ের প্রশ্নটা বলেছে ম্যালাকাইট গ্রিন বলতে কি বোঝো? উত্তরটা দেখো, ম্যালাকাইট গ্রিন হলো একটি ক্ষতিকর কৃত্রিম রাসায়নিক রং যা উচ্ছে, লঙ্কা, পটল ইত্যাদিতে মেশানো হয়। সাতের প্রশ্ন বলেছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কি বলে? উত্তরটা হচ্ছে জলবায়ু। আটের প্রশ্নটা বলেছে আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে আচার। তিনের একের প্রশ্নটা বলেছে মানবদেহে প্রদত্ত খনিজ মৌল দুটির ভূমিকা লেখো। লোহা ও ক্যালসিয়াম। আয়রন। আয়রন আর লোহা একই জিনিস। প্রাণীদের রক্ত তৈরি করতে আয়রন খুব প্রয়োজন। রক্তের লোহিত কণিকায় হিমোগ্লোবিন নামে এক যৌগ থাকে। এই হিমোগ্লোবিন ফেরাস আয়ন ছাড়া কাজই করতে পারে না। ক্যালসিয়াম। আমাদের দেহে হাড়ের কঙ্কাল আছে বলেই আমরা হাঁটাচলা করতে, দৌড়াতে নিচু হতে পারি। এই হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট যৌগ। এছাড়া কোষের অনেক কাজ ক্যালসিয়াম আয়ন ছাড়া চলবে না। তিনের দুয়ের প্রশ্নটা বলেছে বিশ্ব উষ্ণায়ন কি? মানুষের অবিবেচনাপ্রসূত কাজকর্মের জন্য বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি বৃদ্ধির ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। তিনের দাগের প্রশ্নটা বলেছে দেখো, পার্থক্য লেখো জৈব বাহক ও যান্ত্রিক বাহক। জৈব বাহক যে সকল বাহক রোগ জীবাণুকে নিজের দেহে বংশবিস্তার করতে দেয় তাদের জৈব বাহক বলে, যেমন মশা। যান্ত্রিক বাহক হচ্ছে যে সকল বাহক কেবলমাত্র রোগ জীবাণু বয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন করে তাদের যান্ত্রিক ভেক্টর বা বাহক বলে, যেমন মাছি। চারের প্রশ্নটা বলেছে দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনকে কতগুলি ভাগে ভাগ করা যায়, উদাহরণ সহ লেখো। দ্রাব্যতা অনুসারে ভিটামিনকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা তেলে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে ও জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স ও সি। পাঁচের প্রশ্ন মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত? কুঅভ্যাস ত্যাগ, মনের জোর বাড়িয়ে তোলা অর্থাৎ মনোবল বাড়ানো, বাবা মা বা আত্মীয় পরিজনকে বা বন্ধুদের কাছে মনের কথা খুলে বলা, বিতর্কিত ব্যাপার চেপে না রেখে খোলাখুলি আলোচনা করা, পাঠ্যক্রম বহির্ভূত কাজে যেমন গান, আবৃত্তি, ছবি আঁকা, খেলাধুলা, বিভিন্ন সৃজনমূলক কাজে অংশগ্রহণ ইত্যাদি, ধ্যান, প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে একাগ্রতা বৃদ্ধি করা। চারের একের প্রশ্নটা কি বলেছে দেখো, উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা লেখো। আলো ছাড়া গাছের খাদ্য তৈরি করা সম্ভব নয়। সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের সবুজ অংশে, ক্লোরোফিলযুক্ত অংশে খাদ্য প্রস্তুত হয়। উদ্ভিদের সবুজ অঙ্গগুলি আলোক শক্তি শোষণ করে তাকে খাদ্য শক্তিতে রূপান্তরিত করে। তারপর ওই খাদ্য ভেঙে পাওয়া শক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদের নানা অঙ্গে সাড়া জাগে। অন্ধকারে উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। চারের দুয়েরটা বলেছে বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো? একটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। পৃথিবীর যে সকল অঞ্চলে বহু সংখ্যক প্রজাতি বসবাস করে যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে সেই সব অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে, যেমন পূর্ব হিমালয়, ইন্দো বার্মা হটস্পট ইত্যাদি। চারের তিনের প্রশ্নটা বলেছে পাস্তুরাইজেশন পদ্ধতিটি কে আবিষ্কার করেন? উত্তরটা হচ্ছে লুই পাস্তুর। দুধকে কিভাবে পাস্তুরাইজ করা যায়? তোমাদের পাঠ্য বইয়ের 294 পেজে উত্তরটা দেওয়া আছে। পাস্তুরাইজ করার জন্য দুধকে 15 থেকে 40 সেকেন্ডের জন্য 72 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 2 সেকেন্ডের জন্য 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। দুধ ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর প্রায় সঙ্গে সঙ্গেই দুধের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো হয়। এইভাবেই দুধকে পাস্তুরাইজ করা হয়। চারের প্রশ্নটা কি বলেছে দেখো, মশা নিয়ন্ত্রণের একটি উপায় লেখো। মশার ম্যান্ডিবল ও লাব্রাম কিভাবে রক্তপানে সাহায্য করে লেখো। দেখো তোমাদের টেক্সট বইয়ের 285 পেজে মশা নিয়ন্ত্রণের 3টে উপায় বলে দেওয়া আছে।
তোমরা যে কোনো একটা লিখতে পারো। প্রথমটা কি বলেছে, চৌবাচ্চা, বালতি, ফুলদানি ইত্যাদি জায়গার জল 2-3 দিন অন্তর পাল্টাতে হবে। 2 নম্বর বলেছে মশার লার্ভা খায় এমন মাছ যেমন গাপ্পি, তেজোখা, শাল, ল্যাটা, গামুশিয়া ইত্যাদি জমা জলে ছাড়তে হবে। 3 নম্বর বলেছে নালা নর্দমার বদ্ধ নোংরা জলে পোড়া মবিল, কেরোসিন, ডিজেল ছড়িয়ে দেওয়া যেতে পারে। এছাড়াও ব্লিচিং পাউডারও ছড়িয়ে দেওয়া যেতে পারে। তোমাদের পাঠ্য বইয়ে 283 পেজে দেখবে পরের প্রশ্নটার উত্তর দেওয়া আছে। ম্যান্ডিবল সূচের মতো অংশ, চামড়া ফুটো করতে সাহায্য করে। আর ল্যাব্রাম প্রধান রক্তচোষক নল, এর মাধ্যমে মশা রক্ত পান করে। 4-এর 5-এরটা বলেছে দেখো ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে লেখো। দই এবং বিভিন্ন দুগ্ধজাত খাবার তৈরিতে আমরা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সাহায্য নিই। এছাড়াও স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার কয়েকটি প্রজাতি থেকে জীবনদায়ী নানা রকম ওষুধ আমরা পাই। গবাদি পশুদের পাকস্থলীতে কিছু ব্যাকটেরিয়া বাস করে যারা সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাক করতে সাহায্য করে। এছাড়াও মানুষের অন্ত্রে বাস করে কিছু ব্যাকটেরিয়া যারা ভিটামিন B12 তৈরি করতে সাহায্য করে।